নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এমন কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব ইরান আমেরিকার যুদ্ধের, যেটা হঠাৎ করে একটা আশার আলো দেখা যাচ্ছে এই মারাত্মক যে যুদ্ধ পিক লেভেলে পৌঁছে গেছিল সেই জায়গা থেকে। কি ব্যাপার? প্রথম আমরা 7-8টা পয়েন্ট আলোচনা করব এবং এই প্রত্যেকটা পয়েন্ট না একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, সেগুলো আমরা বুঝতে চেষ্টা করব। দেখুন, মানি কন্ট্রোল থেকে আমি ডিরেক্ট দেখাচ্ছি। ইরান লিস্টস কন্ডিশন ফর এন্ডিং ওয়ার উইথ ইউএস ইসরায়েল ইন কল উইথ পিএম মোদি। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে ফোন করেন, ঠিক আছে। ইরানের প্রেসিডেন্টকে পিএম মোদি বোঝান যে দেখুন, যুদ্ধ থামিয়ে নিন, যুদ্ধ থামানোর জন্য কি কি হেল্প আপনাদের লাগবে, আপনাদের কি কি কন্ডিশন আছে আমাকে বলুন, আমি দেখছি বাকি দেশগুলোর সঙ্গে কথা বলে কি করে অ্যারেঞ্জ করানো সম্ভব। এই একই টাইমে যখন মোদিজির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের কথাবার্তা চলছে, ইরানের প্রেসিডেন্ট ওভার কলই মোদিজিকে পুরো লিস্ট দিয়ে দেয় যে ওকে পিএম মোদি, আপনি যখন বলছেন তো আপনাকে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি আমাদের কি কি ডিম্যান্ড আছে। ইরান পুরো লিস্ট করে দেয় কন্ডিশনের, মানে শর্তের। ইরানের কি কি শর্ত রয়েছে? নাম্বার 1, ইমিডিয়েট ইরানের ওপর অ্যাটাক বন্ধ করতে হবে। নাম্বার 2, ইরানের ওপর ফিউচারে অ্যাটাক হবে না এই গ্যারান্টি আন্তর্জাতিক মঞ্চ থেকে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলকে লিখিতভাবে দিতে হবে। নাম্বার 3, ইরান সার্বভৌম দেশ হিসেবে যাতে ফাংশন করতে পারে, মানে ইরান তার মিসাইল কি করবে ইরান সিদ্ধান্ত নেবে। নাম্বার 4, ইরানের যা ড্যামেজ হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তো নাম্বার 4 ড্যামেজের ক্ষতিপূরণটা নিয়ে ইরান যদিও মোটামুটি নরম, না দিলেও চলবে এরকম ব্যাপার, কিন্তু ইরানকে লিখিত দিতে হবে আর ইরানের ওপর অ্যাটাক হবে না, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এইবার মোদিজিকে ইরানের প্রেসিডেন্ট যখন এই লিস্ট ধরিয়ে দিয়েছে, তখন আপনার মনে প্রশ্ন আসে না যে হোয়াই পিএম মোদি? পৃথিবীতে 200টা মতো দেশ আছে, অন্য কোনো দেশের রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কেন নয়? কেন নয় তার কারণ আমি আবারও বলবো। আপনি হতে পারেন ব্যক্তিগতভাবে পিএম মোদির অনেক বড় সাপোর্টার, হতেই পারেন পিএম মোদির কিছু কাজ আপনার ভালো লেগেছে, যে দেখেছ মোদি বলে করে দিল। একটা কথা জিও পলিটিক্সে মাথায় রাখবেন, আমি তো ওইভাবে কারোর সাপোর্টার বা কারোর বিরোধী নই, কারণ আপনি যখন একটা লেভেলের ম্যাচুরিটি পেয়ে যাবেন, ওরকম কারোর মানুষের সাপোর্টার বা বিরোধী আপনি হবেন না, আপনি ইস্যু ভিত্তিক বিরোধিতা বা সমর্থনই করবেন। একটা কথা আমি জিও পলিটিক্সে বুঝি, কোনো দেশের প্রাইম মিনিস্টারকে সম্মান দেওয়া মানে আলটিমেটলি সেই দেশটাকে গুরুত্ব দেওয়া। বিশ্বাস করুন, আপনার মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প লোকটা এই মুহূর্তে সারা পৃথিবীর সবথেকে শক্তিধর লোক, ঠিক কথা, কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের একার কৃতিত্ব নয়। মানে মানুষটা যে সবথেকে শক্তিধর তার কারণ উনি ইউএসএ দেশটার রাষ্ট্রপতি বলে। কালকে আপনি ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী করে দিন তো, দেখি ডোনাল্ড ট্রাম্পের একই দাপট, একই রেসপেক্ট, একই শক্তি থাকে কিনা। কারণ ওনার শক্তি, ওনার সম্মান ওনার দেশের সঙ্গে লিঙ্কড। অবশ্যই প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কের ব্যক্তিগত ক্যারিসমা থাকে, ব্যক্তিগত তার ইনফ্লুয়েন্স থাকে, পার্সোনালিটি থাকে, অনেক ডিপেন্ড করে। আজকে যদি পিএম মোদির জায়গায় বলা হলো আচ্ছা চলুন আপনাকে প্রধানমন্ত্রী করে দিলাম শুভদীপ স্যার, আপনি তাহলে একই সম্মান পাবেন? অবশ্যই পাবো না, অবশ্যই পাবো না। কারণ তার ব্যক্তিগত ক্যারিসমা, তার রাজনৈতিক বোধ, তার প্ল্যান, আন্ডারস্ট্যান্ডিং, জিওপলিটিক্স হ্যান্ডলিং, সেটা তার পক্ষেই সম্ভব। কিন্তু আমি আবারও জোর দিচ্ছি, এটা 20-30%, বাকি 70% কোনো দেশের পিএম সেই রেসপেক্টটা পায় যেটা সারা পৃথিবী সেই দেশটাকে দিতে চায়। তো এই যুদ্ধে আবারও প্রমাণিত যে সারা পৃথিবীতে শান্তির দিক থেকে বিশ্বগুরু হিসেবে উঠে আসছে ভারতবর্ষ। লিডার নয়, বিশ্বগুরু। লিডার আর বিশ্বগুরুর পার্থক্য কি? লিডার বলে আমি যা বলবো তাই করতে হবে, আমি লিডার, বাকিরা আমার চাকর বাকর, বাকিরা আমাকে ফলো করো, ফলোয়ার। আর যে গুরু সে বলে সবার ভালো হোক, সবাই শিক্ষিত হোক, আলোর পথে যাক, আমি তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি, বাট আমি তোমাদের থেকে বিশাল কিছু ক্রেডিট চাই না, আমার কথাতেই তোমাদের চলতে হবে এমনটা নয়। ভারতবর্ষ সেই জায়গাটা, কেবল আবেগে তো কথা বলি না, যুক্তি দিয়ে ডেটা দেখিয়ে কথা বলি,
এই যুক্তিটা আশা করি আপনারা বুঝতে পারবেন প্রত্যেকে। এই যুদ্ধ থেকেও যেটা ডেরিভেটেড হচ্ছে, ভারতবর্ষ এই জায়গাটা সারা পৃথিবীতে অর্জন করে নিয়েছে। তাতে আমাদের অফিসারদের, আমাদের চাষিদের, শ্রমিকের, স্টুডেন্টদের, প্রত্যেক ভারতবাসীর কিছু কিছু ভূমিকা আছে, অবভিয়াসলি প্রধানমন্ত্রীরও ভূমিকা আছে, বিরোধী দলনেতারও ভূমিকা আছে, সকলের মিলিয়েই ভূমিকা আছে। কিন্তু এই সম্মান আসলে ভারতবর্ষের মানুষদের সম্মান। না হলে ইরান 200টা দেশের মধ্যে অনেক দেশ ছিল যাকে বলতে পারতো আপনাকে লিস্ট বলছি, আপনি যুদ্ধটা থামানোর চেষ্টা করুন। ইরান জানে কারা এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারে। সেকেন্ড কথা, কেন কেন ভারত এই মুহূর্তে সেই দেশটা যারা যুদ্ধ থামাতে পারে? আমি এটা নিয়ে আগেও আলোচনা করেছি এই চ্যানেলে, আবারও সেকেন্ড টাইম বলছি। পৃথিবীতে আপনি সেকেন্ড আর একটা দেশ দেখিয়ে দিন যারা একই সঙ্গে ইরানকে মেডিকেল এড পাঠাচ্ছে, আমেরিকার সঙ্গে এফটিএ করার আলোচনা শুরু করছে, ইসরায়েল সফর করে ঘুরে আসছে, একই সঙ্গে চীনের সঙ্গে ডোকলাম ভ্যালির পর যে ঝামেলা শুরু হয়েছিল সেটা মিটিয়ে নিচ্ছে, রাশিয়া থেকে তেল কিনে আনছে, ইউরোপের সঙ্গে এফটিএ সাইন করে ফেলেছে। পৃথিবীতে দেখান আর একটা দেশকে যে পরস্পর বিবাদমান শক্তিগুলোর সঙ্গে ওই বন্ধুদের গ্রুপে দেখবেন একজন থাকে যে সবার বন্ধু, কারোর সঙ্গে শত্রুতা নেই। তো ইন্ডিয়া ওরকম, খালি পাকিস্তানের সঙ্গে শত্রুতা, বাকি সবার বন্ধু। তো ইন্ডিয়াই একমাত্র সেই অপশান যে সবার সঙ্গে আলোচনাটা করতে পারে, বাকিদের তো সবার সঙ্গে সেই রিলেশনই নেই যে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। দিস ইজ জিওপলিটিক্স, দিস ইজ ডিপ্লোম্যাসি, দিস ইজ নিউ ইন্ডিয়া। সেকেন্ড কথা, ও স্যার একটা রিপোর্ট দেখি আপনি এত কথা বলে দিচ্ছেন, আপনি হচ্ছেন গদি মিডিয়া। আচ্ছা বাবা, আমি গদি মিডিয়া। ইনি হচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার। ফিনল্যান্ড একটা ইউরোপের দেশ। শুভদীপ বিশ্বাসের সঙ্গে স্কিল বাংলার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, ওরা বাংলা ভাষাও বোঝে না। কি বলছে এটাও আমি আগে আলোচনা করেছিলাম এই চ্যানেলে। ফিনল্যান্ড পিএম সাজেস্টস ইন্ডিয়া কুড ব্রোকার ইরান ইউএস সিজফায়ার, উই স জয়শঙ্কর কলিং ফর ইট। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী একবারও তো বলছে না ইউরোপের দেশ, পারলে ইংল্যান্ড পারবে, পারলে ফ্রান্স পারবে, পারলে আমেরিকা পারবে, বলছে পারলে ইন্ডিয়া পারবে, ডক্টর এস জয়শঙ্কর পারবে। গদি মিডিয়া নয় তো, এরা যুক্তি দিয়ে কথা বলে, ক্যালকুলেশন করে কথা বলে যে কারা এই মুহূর্তে সত্যিই পারতে পারে। ওদের কাছে ইন্ডিয়া সত্যিই পারতে পারে। থার্ড পয়েন্ট, এহেন অবস্থায় যখন পিএম মোদি কলে রয়েছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে, ট্রাম্প স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, ভাঙবে তো মচকাবে না, ঘোষণা করে দেয় যে যদি ইরান স্ট্রেট অফ হরমুজ না খোলে, এইবার আমরা ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে বম্বিং করতে শুরু করে দেবো। ট্রাম্প থ্রেটেন্স টু অ্যাটাক পাওয়ার প্ল্যান্টস ওভার স্ট্রেট অফ হরমুজ। মানে কি? মানে দেখুন, আমরা যারা জিওপলিটিক্স আলোচনা করি, আপনারা যারা এতদিন ধরে শুনছেন, আপনারা এটুকু বুঝে গেছেন যুদ্ধের কায়দা বদলে গেছে। আগেকার দিনে কি ছিল? কোনো রাজা অন্য রাজ্যে আক্রমণ করলে ওই রাজ্যের সাধারণ মানুষ যে আছে, সৈন্য সামন্ত সব গলা কেটে উড়িয়ে দাও, ওই রাজ্যটাকে দখল করে নাও গায়ের জোরে। এখন পাল্টে গেছে। আমেরিকা তার কাছে এত বম রয়েছে, সে ইরানের ওপর কিন্তু বমগুলো ফেলছে না, বেছে বেছে মিলিটারি লিডারদের অ্যাটাক করছে। কেন বলুন তো? যদি আজকে গোটা ইরানের ওপর কার্পেট বম্বিং হয়, আমেরিকার 1 ঘন্টা লাগবে, ইরানকে শেষ করে দেবে। তাহলেও এই যে সাধারণ মানুষগুলো মারা গেল, এই সাধারণ মানুষগুলোর পরিবারে যারা যারা বেঁচে থাকবে, তারা বড় হয়ে হাতে অস্ত্র তুলে নেবে, জঙ্গি তৈরি হবে, জীবনের একটাই উদ্দেশ্য হবে আমেরিকাকে শেষ করব, আমেরিকা খারাপ, আমেরিকা বোম ফেলে আমার বাবাকে মেরেছিল, মাকে মেরেছিল, আমার ফ্যামিলি শেষ করে দিয়েছিল। তো আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি একটা কথা বোঝে যে ইরানে কখনোই সাধারণ মানুষের ওপর বম্বিং করা যাবে না, তাতে করে আমেরিকা ইমিডিয়েটলি তো জিতে যাবে, কিন্তু লং টার্মে একটা মারাত্মক বারুদের স্তূপ তৈরি করে যাবে আমেরিকা, যেই বারুদ কবে যে বাস্ট করবে আমেরিকার বিপক্ষে আমেরিকা জানে না। কাজেই আমেরিকা সেই অপশানটা কখনো করার দুঃসাহস দেখায়নি। বাট আমেরিকার ওপর যখন চাপ বাড়তে শুরু করছে যে তেলের দাম, গ্যাসের দাম এমন জায়গায় চলে গেছে, কাতারের গ্যাস ফিল্ড পুরো 17% 5 বছরের জন্য ধ্বংস হয়ে গেছে, এবার আমেরিকাকে কিছু একটা করতেই হবে, না হলে সারা পৃথিবী আর আমেরিকার কথা শুনবে না, বলবে রইল তোর সুপার পাওয়ার, না খেতে পেয়ে মরবো নাকি, সবাই আমরা আমেরিকার এগেনস্টে। তো আমেরিকা বুঝেছিল এবার গোটা ইন্টারন্যাশনাল দুনিয়া আমার এগেনস্টে চলে যাবে, ইমিডিয়েট আমাকে স্ট্রেট অফ হরমুজটা খুলে দিতে হবে।
যে যার মতো তেল আর গ্যাস যদি পেতে শুরু করে, আমাদের যুদ্ধের মধ্যে আর কেউ ঢুকবে না। যে যার নিজের স্বার্থ নিয়ে চলে, যেটা জিওপলিটিক্সে চলা উচিত। ইন্ডিয়া থেকে চায়না প্রত্যেকের একই ব্যাপার। এহেন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প শেষ চালটা দিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজ খুলে দাও, 48 ঘন্টা টাইম দিলাম, 48 আওয়ার্সের আলটিমেটাম দিয়েছিল, 48 আওয়ার আলটিমেটাম, না হলে পুরো পাওয়ার প্ল্যান্ট বম্বিং করে দেবো ইরানে। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে স্ট্র্যাটেজিক জায়গা। আজকে আমরা বলি যদি পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, পাকিস্তানের সাধারণ মানুষের মাথায় বোম মারতে হবে না। পাকিস্তানের যত রেল জাংশন আছে, যেখানে রেল লাইনগুলো সব এদিক ওদিক সাপের মতো বেরোয়, ওইখানে মিসাইল মেরে দাও একটা। পাকিস্তানের যে পাওয়ার প্ল্যান্ট আছে সেই জায়গাগুলোয় মিসাইল মেরে দাও। পাকিস্তানের যে ব্রিজ আছে নদীর এপার ওপার যাওয়ার, সেই ব্রিজগুলোকে উড়িয়ে দাও। পাকিস্তান এমনি দুদিনের মধ্যে হেরে যাবে। ব্রিজ উড়ে গেলে আর্মি একদিক থেকে অন্যদিকে যেতে পারবে না। ট্রেন ব্যবস্থার পুরো জাংশনের যে লাইনগুলো যেখানে জোড়ে, সেই জাংশনে যদি বম্বিং করে দাও, একটা ছোট্ট জায়গা উড়ে গেলে কোনো লাইনে ট্রেন চলবে না, পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। পাওয়ার প্ল্যান্টে যদি বম্বিং করে দাও, পুরো দেশের ইলেকট্রিক চলে গেল, না টিভি চলবে, না রেডিও চলবে, না ফ্যান চলবে, না এসি চলবে, না দেশে কোনো কাজকর্ম হবে, গেম ওভার। এগুলোকে বলে স্ট্র্যাটেজিক অ্যাটাক। তো ইরানে এই স্ট্র্যাটেজিক অ্যাটাকটাই ইউএসএ করার ধমকি দিয়েছে। ইরান বুঝে গেছে যে ইউএসএ এবার খ্যাপাসার হয়ে গেছে, আর এদেরকে নিয়ে খেলা চলবে না। ইরান সঙ্গে সঙ্গে যেটা করে দিয়েছে, ইরান বলে দিয়েছে হরমুজ ওপেন, স্ট্রেট অফ হরমুজকে আমরা ওপেন করে দিলাম টু অল, সবার জন্য, বাট এনিমি লিঙ্কড শিপস, কিন্তু যারা আমাদের শত্রু জাহাজ, ইসরায়েল, আমেরিকা, এদের জাহাজ আমরা যেতে দেব না, বাকি সবার জন্য খুলে দিলাম। এবার আমি জানি না, আমরা কেউই জানি না এটা পিএম মোদির অ্যাডভাইসে হয়েছে যে ভাই খুলে দিন, না হলে ইন্টারন্যাশনালি সবাই এফেক্টেড হচ্ছে, ঠিক আছে আমাদের জন্য এটা ওপেন করে দিন, বাকি ইউএস ইসরায়েলের জন্য করবেন না, এটাই আপনাদের জন্য ভালো হবে। সবাই না হলে আপনাদের এগেনস্টেও চলে যাবে। এবার বোঝা যাচ্ছে না সবাই আমেরিকার এগেনস্টে যাবে, না আমেরিকার সঙ্গে সবাই একজোট হয়ে আপনাদের ওপর বম্বিং করে দিল আমেরিকার আহ্বানে, রিস্ক হয়ে যাবে। তো পিএম মোদির অ্যাডভাইসে, মানে ইন্ডিয়ার অ্যাডভাইসে, ব্যক্তি পিএম মোদি আমি কখনো বলবো না, উনি ফোন করার আগে নিশ্চয়ই এনএসএ অজিত দোভাল স্যার, ডক্টর জয়শঙ্কর স্যার, অজিত দোভাল স্যার নিশ্চয়ই তার টিমের সঙ্গে এরকম আলোচনা করেই তবে উনি ফোন করেন, তাই না? তো সবার কৃতিত্ব আছে এটায়। তো হতে পারে পিএম মোদির অ্যাডভাইসে, হতে পারে ডোনাল্ড ট্রাম্পের থ্রেটে, হতে পারে দুটো একই সঙ্গে ইরান ভেবেছে এদিক থেকে থ্রেট আসছে, কি হয় এদিক থেকে পিএম মোদির মাধ্যমে একটা অফার আসছে, অফারটাই অ্যাকসেপ্ট করে নিই, অন্তত এবার পিএম মোদি মানে ইন্ডিয়ার মাধ্যমে আমরা আলোচনার চ্যানেলটা খুলে ফেলতে পারবো ইউএসের সঙ্গে, যে দেখো আমরা স্ট্রেট অফ হরমুজ খুলে দিয়েছি, তোমরাও এবার আমাদের 10টা শর্তের মধ্যে 5টা মেনে নাও, কিছু একটা সমাধানে আসা যাবে। এটুকু বোঝা গেল। নেক্সট যে পয়েন্টটা আমরা আলোচনা করব, 4 নাম্বার, একটা কথা কখনো আমরা স্কিল বাংলা চ্যানেলে আলোচনা করিনি। কালকে আমি ডিটেল কিছু মিলিটারি রিপোর্টস যখন পড়ছিলাম রাতের দিকে বাড়ি ফিরে, কয়েকটা ব্যাপার আমার একটু চোখ আটকালো, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখতে চাই। আচ্ছা, এই যুদ্ধটা একদিকে যেমন ইসরায়েল আর ইরানের, অন্যদিকে আমেরিকা আর চীনের কি নয়? খেয়াল করে দেখুন, চীন ইরানের সঙ্গে একটা মেগা $1 বিলিয়ন প্রজেক্ট সাইন করেছিল কয়েক বছর আগে, যেখানে ইরানের তৈলক্ষেত্রের 15% মালিকানা চীনের হয়ে গেছিল, এবং বিনিময় চীন কোটি কোটি ডলার ইনভেস্ট করত ইরানে, ইনফ্রাস্ট্রাকচার, মিসাইল, এই সমস্ত ডেভেলপ করার জন্য। আমেরিকা কি এটা চাইছিল যে চীন 15% তেল নেবে, ইরানকে এমনভাবে রেজা পাহলেভিকে বসিয়ে ক্যাপচার করে নেব যে চীনের যে তেলের নেসেসিটি ভেবেছে ইরান থেকে পূরণ করে দেবে, আমেরিকার স্যাংশন মানবে না, সেটাকে পুরো ভেঙে দেব। এইটা করতে গিয়ে আমেরিকা যখন যুদ্ধে জড়ালো, তখন কি চীন উল্টে এই চালটা দিল যে আমেরিকা যুদ্ধে জড়িয়ে থাক মিডল ইস্টে, টাকা জলের মতো খরচ হোক, মরছে তো ইরান, আমার কি, বেরোচ্ছে তো আমেরিকার টাকা, আমার শত্রু যদি গরিব হয় তো আমার লাভ। এবং এই সুযোগে আমি বরং তাইওয়ানকে ভয় দেখাবো, জাপানকে, সাউথ কোরিয়াকে, নর্থ কোরিয়াকে দিয়ে ভয় দেখিয়ে এই এলাকায় আরও ডমিনেন্স তৈরি করে নেব, এবং ইকোনমিকভাবে আমেরিকা যেই ডুববে, চীন অটোমেটিক উঠবে। আমেরিকারও গেম ছিল, চীনেরও গেম ছিল। আলটিমেটলি আমেরিকা ভাবছে আমি জিতে যাব যদি ইরানের নেভি আর আর্মি এয়ারফোর্সকে শেষ করে দিতে পারি, তাতে আমার টাকা খরচ হোক। চীন ভাবছে ইরানের নেভি এয়ারফোর্স শেষ হবে তো হোক, আমার কি, আমেরিকার যদি টাকাটা খরচ হয় তাতে আমি ইকোনমিক্যালি জিতে যাব।
একটা যুদ্ধে অনেকের জয়ের পার্সপেক্টিভ আলাদা। 5 নম্বর পয়েন্ট আমাদের যেটা বুঝতে হবে, দেখুন এই যুদ্ধে জিতছে কে বা জিতলো কে, জয়ের পার্সপেক্টিভ আলাদা। অপারেশন সিঁদুরে ভারতের জয়ের পার্সপেক্টিভ কি ছিল? যে আমরা যুদ্ধে নেমেছি জেতার জন্য, পাকিস্তানের টেরোরিস্ট ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার জন্য ভারত দিয়েছে। তাতে ভারত লজিক্যালি বলেছে আমরা যুদ্ধে জিতেছি। পাকিস্তানের পার্সপেক্টিভ কি ছিল? ভারত আমাদের অ্যাটাক করছে, আমাদের বাঁচতে হবে, আমরা যদি বেঁচে যাই তাহলেই আমরা বলবো আমরা জিতে গেছি। তো একজন খেলতে নামছে জেতার জন্য, একজন খেলতে নামছে বাঁচার জন্য। তো পাকিস্তান কয়েকজন জঙ্গি মরেছে, বাকিরা তো বেঁচে গেছে। পাকিস্তান নিজের জনগণকে বুঝিয়ে নিচ্ছে আমরা জিতে গেছি, কারণ আমরা বেঁচে গেছি। ঠিক সেরকম দেখুন আমেরিকা ইরানের যুদ্ধেও কিন্তু সেই একই ব্যাপার। আমেরিকা যুদ্ধে নেমেছে ইরানে প্রচুর ধ্বংস করার জন্য, সত্যি সত্যিই করেছে, দেশটাকে গুঁড়িয়ে দিয়েছে কার্যত। তো আমেরিকা বলছে আমরা জিতে গেছি। আর ইরান যুদ্ধে নেমেছিল আমেরিকাকে ধ্বংস করার জন্য না, ওরা জানতো আমরা পারবো না। ওরা যুদ্ধ চালাচ্ছিলই কোনো রকমে বাঁচার জন্য, আমেরিকাকে যুদ্ধটা ডিলে করানোর জন্য এবং আমেরিকার খরচ করানোর জন্য। তাতে করে ইরানও দিনের শেষে বলবে যে আমরা যুদ্ধে জিতে গেছি। কিন্তু প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা। আপনি ভেবে দেখুন, ইরানে 2000 মানুষ মারা গেছে এই যুদ্ধে, নেভি এয়ারফোর্স অলমোস্ট ফিনিশড। এটা যদি আমেরিকায় হতো, আমেরিকায় 2000 মানুষ মারা গেছে, আমেরিকায় মিসাইল পড়ছে, আমেরিকার নেভি এয়ারফোর্স ফিনিশড, আপনি ভাবতেই পারবেন না আমেরিকার আবার এরকম ক্ষতি হতে পারে নাকি। কিন্তু ইরানের এত ক্ষতি হওয়ার পর ওরা বেঁচে আছে, এতেই আমরা বলছি ইরান জিতে গেছে, কারণ ওদের কাছে বেঁচে থাকাটাই জয়, রাইট? এইটা হচ্ছে যুদ্ধের লাভ ক্ষতি, জয় পরাজয় হিসেব এইভাবে হয় জিওপলিটিক্যালি। আগেকার দিনের মতো হয় না যে কোন রাজা কোন রাজ্যকে দখল করে নিল, সেটা আগেকার দিনের হিসেব। বোঝা গেল? 6 নম্বর পয়েন্টে চলে আসুন। থাম্বনেলে আর একটা জিনিস লেখা আছে, নিউক্লিয়ার আতঙ্কে পাকিস্তান। হঠাৎ করে স্যার পাকিস্তান কোত্থেকে ঢুকলো? আপনি বানাচ্ছেন তাই তো পাকিস্তানকে নিয়ে গল্প? নিউজ অ্যাঙ্কার নই যে গল্প বানাবো, টিচার তো কারেক্ট ইনফরমেশনই দিতে হবে। গাবার্ড সেজ পাকিস্তান মিসাইলস আ ফিউচার থ্রেট টু ইউএস। কে ব্যাপার? কে এসব গাবার্ড? তুলসী গাবার্ড, ইস্কনের বিশাল বড় ভক্ত। এই তুলসী গাবার্ড আমেরিকায় থাকে। এই হচ্ছে ছবি। 44 বছর বয়সী ভদ্রমহিলা। ইনি ইউনাইটেড স্টেটস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, মোটামুটি আমেরিকার অজিত দোভাল বলতে পারেন। এই তুলসী গাবার্ড, এইটা হচ্ছে ওনার ক্ষমতা, ইউনাইটেড স্টেটসের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডাইরেক্টর ইনি। বিশাল ক্ষমতা ওনার আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এই ভদ্রমহিলার। ইনি পরিষ্কার বলেছেন যে পাকিস্তানের একটা ইতিহাস আছে, পাকিস্তান ইরেসপন্সিবল কান্ট্রি। যখন তখন যাকে তাকে বলে নিউক্লিয়ার বোম মারব, ভারত কখনো বলে না, কারণ আন্তর্জাতিক মঞ্চে আপনার ইমেজ ঠিকঠাক থাকতে হবে। পাকিস্তান তো অত কিছু বোঝে না, অত পড়াশোনাই করে না। পাকিস্তান ভাবে সবাইকে ভয় দেখাবো, মারবো নাকি পরমাণু বোম। এবার তুলসী গাবার্ড বলছে যে এরা তো ঠিকঠাক লোক নয়, এদের হাতে পরমাণু বোম থাকলে তো যে কোনো মুহূর্তে যাকে তাকে মেরে দিতে পারে, এরা তো মোটেই রেসপন্সিবল কান্ট্রি নয়, তো কিছু একটা ব্যবস্থা করতে হবে এদের। পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে, কারণ তুলসী গাবার্ড বলেছেন এটা। ঠিক আছে, তুলসী গাবার্ডকে হাড়ে হাড়ে চেনে পাকিস্তানের আর্মি, ইন্টেলিজেন্স এবং বড় বড় যারা নেতা মন্ত্রী আছে তারা। এবং আমি আবারও বলছি আপনাকে, কয়েকদিন আগে বলেছিলাম, মনে করিয়ে দিই, এই লোকটা নাফতালি বেনেট, ইনি কিন্তু এরপর ইসরায়েলের প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। কয়েকদিন প্রাইম মিনিস্টার ছিলেনও বেঞ্জামিন নেতানিয়াহুর পর। বেঞ্জামিন নেতানিয়াহু যদি মোদি হয় তো এ হচ্ছে যোগী। নেতানিয়াহুর থেকে 10 গুণ বেশি নিজের ইডিওলজিতে কট্টর লোক, কাউকে রেয়াত করে না। কি বলেছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পুরো ডকুমেন্টেড। উনি বলছেন, টার্কি ইজ ট্রাইং টু ফ্লিপ সৌদি আরবিয়া এগেনস্ট আস অ্যান্ড এস্টাবলিশ আ হোস্টাইল সুন্নি অ্যাক্সিস উইথ নিউক্লিয়ার পাকিস্তান। তুর্কি চেষ্টা করছে নিউক্লিয়ার পাকিস্তানের সঙ্গে একটা সুন্নি অ্যাক্সিস বানাতে। তুর্কি বিশাল হেল্প করছিল না পাকিস্তানকে ভারতবর্ষের অপারেশন সিঁদুর চলার সময়, ভারতবর্ষের এগেনস্টে ড্রোন ফোন দিয়ে।
ইসরায়েল বলছে আমাদের ইরানের পর নেক্সট টার্গেট তুর্কি, আর তুর্কির সঙ্গে তো পাকিস্তান হাত মিলিয়েছে। ইরান খুব ক্লিয়ার, 50 বছর পর কারা আমার দেশের জন্য ক্ষতিকর হতে পারে তাদের এখন থেকে সাফ করে দাও। ইরানকে 50 বছরের জন্য থামিয়ে দেওয়া গেছে। টার্কিকে অ্যাটাক করো, পাকিস্তানকে অ্যাটাক করো, কোনো শত্রুর বীজ রাখবো না কোথাও। ইসরায়েল এতটা নিজের ফরেন পলিসি এবং ন্যাশনাল সিকিউরিটির এজেন্ডাতে কট্টর, এবং ইসরায়েল যা করবে আমেরিকার সেখানে ফুল সাপোর্ট আছে। আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইতিহাসের সবথেকে বেশি প্রো ইসরায়েল প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের টার্ম চলাকালীন ইসরায়েল আর আমেরিকা যে কি করে দিতে পারে ইসরায়েলের লং টার্ম স্বার্থের জন্য, পাকিস্তান এটা খুব ভালো করে জানে। এবং পাকিস্তান আতঙ্কে ঘুমোতে পারছে না যে এতক্ষণ তো ট্রাম্পকে নোবেল টোবেলের জন্য শান্তিতে ফমিনেট করে দিলাম, আমাদের মাথাতেই না এসে বোমটা মারে এবার। কারণ ইসরায়েল ওই শুকনো কথায় চিড়ে ভেজানোর লোক নয় যে তুমি আমায় নোবেলের জন্য নমিনেট করে দিলে বলে আমরা ছেড়ে দেবো। তুমি আমাদের দেশের জন্য ফিউচারের থ্রেট, তো তোমাকে শেষ করে ছাড়বো। তো নতুন একটা কম্বিনেশন ঘটতে চলেছে। ইরান যুদ্ধে আমেরিকাও সিগন্যাল দিচ্ছে থামানোর, ইরানও এবার কন্ডিশন দিচ্ছে, হরমুজ খুলে দিচ্ছে যে ভাই এবার থামতে হবে, নইলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার আমেরিকা এটা থেকে বেরিয়ে, খেয়াল রাখুন ভেনেজুয়েলা হয়ে গেছে, ইরানের লং টার্ম নিউক্লিয়ার প্রোগ্রাম ফিনিশড, লিডারশিপ লাইন শেষ, তৈরি হতে 20 বছর লেগে যাবে। ওদিকে আপনি খেয়াল করে দেখুন রাশিয়াকে ইউক্রেন দিয়ে আটকে রাখা হয়েছে, মাঝখানে যদিও রাশিয়া আবার কিছু তেল বেচে টাকা পয়সা জোগাড় করে নিল। সিরিয়া, সেখানে রাশিয়ার সরকার ফেলে দিয়েছে আমেরিকার নেক্সট টার্গেট হতে যাচ্ছে কিউবা, এবং কিউবা ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে আমাদের নেক্সট টার্গেট কিউবা। আর কিউবাকে অত দূরে গিয়ে চীন রাশিয়া কেউ বাঁচাতে যাবে না। নেক্সট টার্গেট কিউবা, তারপরেই ইসরায়েলের জন্য তুর্কি আর পাকিস্তান। তো পাকিস্তানকে আমেরিকা বুঝে নিক, ইসরায়েল বুঝে নিক। ওদের আমরা বলেছিলাম ভদ্র বাচ্চা হতে, ওরা হয়নি ভদ্র বাচ্চা, এবার ওদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমরা আর কি করতে পারি? আমরা তো কেবল নিজের দেশকে এগিয়ে নিয়ে যাব। এবং থ্যাংক ইউ স্কিল বাংলা ফ্যামিলি। কেন আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এবং হাত জোর করে প্রণাম জানাচ্ছি? তার কারণ আপনাদের জন্য কি সম্ভব হচ্ছে এদেশে। দেখবেন একটা স্ক্রিনশট দেখাই, আমি এখানে পোস্টও করে দিয়েছি চ্যানেলে, পারলে সবাই এই পোস্ট অপশানে গিয়ে ওনাকে কনগ্র্যাচুলেশন জানিয়ে আসবেন। আগে লেখাটা আমি দেখাই। রাহুল স্যার, নেক্সট জেন সেলার ব্যাচের যিনি ফ্যাকাল্টি ছিলেন, তিনি সকালবেলা আবার এই স্ক্রিনশটটা দিলেন, আগের দিন তো একটা দিয়েছিলেন। পল্লব গিরি ইনি পাঠিয়েছেন রাত 1:58 খুব সম্ভবত। কি পাঠিয়েছেন? এই হচ্ছে ওনার ছবি, খুব সম্ভবত ওনার স্ত্রীর সঙ্গে। তো পল্লববাবু, যদি আপনিও এই ভিডিও দেখেন, অনেক শুভেচ্ছা আপনাকে, খুব ভালো থাকবেন, আপনার পরিবারের সকলে খুব ভালো থাকুন। পল্লববাবু রাহুল স্যারকে লিখেছেন, স্যার আমি কাকলি প্রধান গিরির হাজব্যান্ড বলছি। তো পল্লববাবু কাকলি প্রধান গিরির হাজব্যান্ড, ও আপনার কাছে সেলসের কোর্সটা করেছিল। তো কাকলি দেবী আমাদের স্কিল বাংলার কোর্সে এনরোল করেছিলেন, বাট আমি ওর মোবাইলটা লুকিয়ে রেকর্ডিংটা দেখতাম। পড়াশোনার জন্য আমি সব সময় বলি আপনারা একজন এনরোল করে সারা বাড়ি শুদ্ধ সবাই শিখুন, একজন এনরোল করে 10 জন বন্ধু একসঙ্গে শেয়ার করে শিখুন। আমার কোনো আপত্তি নেই, পড়াশোনায় কোনো ব্যাপার নেই যে সবাইকে আলাদা করে ভর্তি হতে হবে। খুব ভালো করেছেন পল্লববাবু, থ্যাংক ইউ সো মাচ স্যার। রাহুল স্যারকে লিখছেন, আই গেট আ জব ইন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মুকেশ আম্বানির সেখানে পল্লববাবু চাকরি পেয়ে গেছেন অলরেডি। থ্যাংক ইউ স্যার অ্যান্ড শুভদীপ স্যার। আমাকে থ্যাংক ইউ দিতে হবে না, আমি আপনাদেরকে থ্যাংক ইউ দিই। স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেকটা কথাকে সারা পশ্চিমবঙ্গে আপনারা ছড়িয়ে দেন, আপনারা পাশে থেকেছেন বলে প্রথম দিন থেকে। স্পেশালি স্যালুট টু আড্ডা 24/7, থ্যাংক ইউ। অবজেকশন হ্যান্ডলিং অ্যান্ড সিআরএমটা আমার এতটা কাজে লাগবে ভাবতেই পারিনি, থ্যাংক ইউ রাহুল স্যার ইনডিরেক্টলি গাইড করার জন্য। শুভদীপ স্যারের কথা অনুযায়ী আজ ফার্স্ট স্যালারি পেয়ে ইন্ডাকশান কিনেছি। ভালো থাকবেন, খুব ভালো লাগলো শুনে। অ্যান্ড সোলারটা বুক করেছি বিটুইন 17 ডেজ এসে যাবে বা এরকম কিছু হয়তো উনি লিখেছেন। চলুন, আপনার ফ্যামিলির ইলেকট্রিক বিলও যদি 0 হয়ে যায় তো আমি আরও খুশি হব। এবং স্কিল বাংলা আমরা এমন একটা কমিউনিটি গঠন করছি ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে বাঙালি ভারতীয়দের নিয়ে, যারা বাংলাদেশি কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষও আছেন, যারা ভারতবর্ষের উন্নতিতে, মানুষের উন্নতিতে, পৃথিবীর উন্নতিতে একে অপরের সঙ্গে জাতি, রিলিজিয়ান, বর্ণ, কাস্ট, লিঙ্গ,
পলিটিক্যাল প্রেফারেন্স, বিজেপি, তৃণমূল, সিপিএম নির্বিশেষে সকলে ভারতবাসী, এই পরিচয় একে অপরকে হেল্প করে এগিয়ে চলছে। তো আপনিও ভালো থাকুন, খুব ভালো থাকুন। আপনি চাকরি পেয়ে গেছেন, আপনি চেষ্টা করুন আরও 5 জনকে এবার হেল্প করতে, তবেই আমরা আলটিমেটলি যে ভারতবর্ষের স্বপ্ন দেখি সেই ভারতবর্ষ গঠন করতে পারবো। সকলে ভালো থাকবেন। আর একটা লাস্ট কথা জানানোর, সেইটা হচ্ছে আমার 5 দিন ভিডিও আসবে না, ঠিক আছে? কেন বলে দিই, দেখুন আজকে রবিবার বিকেলে আমি বেরিয়ে যাচ্ছি আমার পুরো টিম নিয়ে মুর্শিদাবাদে, বহরমপুরে, কারণ সেমিনার আছে, আপনারা জানেন। সেমিনার হচ্ছে 23শে মার্চ আগামীকাল সোমবার সকাল 10টা, বহরমপুর রবীন্দ্র সদনে। কালকের ভিডিওতে বলেই দিয়েছি, স্টেশন বা বাস থেকে টোটো করে চলে আসতে পারবেন। 10টা থেকে 2টো অবধি চলবে, কেউ যদি 10:30 11টাতেও ঢোকেন আরামসে আসুন, কোনো অসুবিধা নেই, দেখা হয়ে যাবে। আমরা 2:30 অবধি আছি ওখানে। তো কালকে ভিডিও হতে পারবে না কারণ আমি মুর্শিদাবাদে আছি। কাল রাতে আমি মুর্শিদাবাদ থেকে ফেরার সময় আমার গ্রামের বাড়িতে চলে যাব। আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতে একদম অন্নপূর্ণা পুজো হয়, তো দেবী অন্নপূর্ণার আরাধনা। আমি তো নির্দিষ্ট কোনো রিলিজিয়াস রিচুয়াল ইত্যাদি ফলো করি না ব্যক্তিগতভাবে। আমি দেবী অন্নপূর্ণাকে দেখি মাতৃ শক্তি রূপে, যে আমাদের মেয়েরা ভাত কাপড়ের জন্য বরের কাছে, হাজব্যান্ডের কাছে হাত পাতবে না, যে কি খাবে পড়বে, বিয়ে হবে তবে। দেবী অন্নপূর্ণা তিনি খেতে দেন, তো স্বয়ং মহাদেবের খাওয়া হয় এবং কার্তিক গণেশ সহ সমস্ত বাচ্চা কাচ্চাদেরও খাওয়া হয়। আমাদের বাংলার, ভারতের প্রত্যেকটা মেয়ে যেন দেবী অন্নপূর্ণাকে রোল মডেল করে, তাকে ওরশিপ করে তার মতো হতে পারে, যে আমরা নিজেদের খাবার, অন্ন ভাত নিজেরা উপার্জন করে নেব নিজেদের যোগ্যতায়, আমাদের কথা কাউকে ভাবতে হবে না, এবং আমার পরিবারের বাকি 5 জনের অন্নের সংস্থান সেটাও আমাদের মেয়েরা করবে। এবং আমাদের মেয়েদের আমি বলবো, যারা ছোট আছো, মা চেষ্টা করো এইভাবে রেডি হতে, যাতে তোমার অন্নের সংস্থান, তোমার পরিবারের অন্নের সংস্থান তুমি যোগ্যতা দিয়ে করে নিতে পারো, পারলে আরও 4টে পরিবারের দায়িত্ব তুমি নিতে পারো। এবং আমি মনে করি ভারতীয় সংস্কৃতিতে দেবী অন্নপূর্ণা সেই রোল মডেল, পথিকৃৎ। তো দেবী অন্নপূর্ণার পুজো আমাদের বাড়িতে হয় ধুমধাম করে। আমি 24 তারিখ থেকে 28 তারিখ অবধি, 24, 25, 26, 27, 28, 5 দিন, আর কালকে তো সেমিনার থাকবে, এই 6 দিন একদম ভিডিও দিতে পারবো না এই চ্যানেলে। আমি কথা দিচ্ছি, পুজোর প্রচুর কাজ থাকে, গ্রামের সমস্ত মানুষ কম বেশি নিমন্ত্রিত থাকেন, বাড়িতে সব কিছু সামলাতে হয়। তো আমি কথা দিচ্ছি, যেমন যেমন আমি সময় সুযোগ পাবো, আমি শর্টস ভিডিওতে, ছোট ছোট ভিডিওতে যা যা ইম্পর্টেন্ট আপডেট ঘটছে জিওপলিটিক্যালি, আপডেট দিতে থাকবো। 29 তারিখে আমি কলকাতায় ব্যাক করে আবার ভিডিও বানাতে শুরু করে দেবো বড়। তার আগে আপনারা এই যে শর্টস, এই শর্টসের যে সেগমেন্ট, এই শর্টসের সেগমেন্টে ভিডিও পাবেন, এবং আমি চেষ্টা করব দিনে 3-4টে করে শর্টস ভিডিও আপলোড করতে। সকলে সঙ্গে থাকবেন। কালকে যারা বহরমপুর আসছেন দেখা হচ্ছে, আর বাকিদের সঙ্গে আবার ইউটিউবে ভিডিওতে দেখা হচ্ছে 29 তারিখ। তার আগে 28 তারিখ অবধি শর্টস ভিডিওতে দেখা হবে। আর সকলে পোস্টে গিয়ে একবার পল্লববাবুকে কনগ্র্যাচুলেশন জানিয়ে আসবেন। থ্যাংক ইউ।